দেখো আজকে স্পেশালি যেটা হচ্ছে ক্লার্কশিপের জন্য রিপোর্ট রাইটিং কেমন ভাবে কি লিখতে হবে, তারপরে হচ্ছে একটা আর্থকোয়েকের উপরে রিপোর্ট রাইটিং লেখাবো। তার আগে এটা আমি ইউটিউবে আলোচনা করেছিলাম, তাও একবার বলে দিই যে কেমন ভাবে কি স্ট্র্যাটেজি বা কি হবে। রুটিনটা দেখে নাও, রুটিনটা মানে আগামীকালকে হবে। আবার যে সোমবারের দিনকে হচ্ছে বাংলা সন্ধ্যেবেলা 6:30 থেকে, বুধবারের দিনকে হচ্ছে ইংলিশ সন্ধ্যাবেলা 7:45, শুক্রবারের দিনকে হচ্ছে ইংলিশ সন্ধ্যাবেলা 7:45। অর্থাৎ এমনিতে যেদিনকে ক্লাস হবে বাংলা প্রতিবেদন লেখালেও কি হবে, বাংলা ইংরেজি দুটো কম্বাইন ভাবেই হবে। তার কারণ কি, একটা ভূমিকম্প নিয়ে বাংলাতেও আসতে পারে, আর তো এক নিয়ে ইংরেজিতেও দিতে পারে। তাই বেশিরভাগটা ইংলিশ টু বেঙ্গলি সেই মেথডে করানো হবে। তবে সোমবার যে স্পেশালি বাংলা রাখা হয়েছে, এখানে কি হয়তো বাংলা সারাংশ বা বঙ্গানুবাদ এগুলোই করানো হবে। আর বুধবারের দিনকে বাইলিঙ্গুয়ালি বলতে পারো যে প্রতিবেদনটা হবে বা প্রেসি লেখাটা হবে। আর শুক্রবারের দিনকে ট্রান্সলেশন বা গ্রামার পার্ট, যেমন ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, তারপরে পার্টস অফ স্পিচ, টেন্স, এই সমস্ত জিনিস শিখতে হবে। নাহলে সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো সেগুলো ইমপ্রুভ হবে না। তো এই যে রুটিন। আর ক্লাস যেটা গুগল মিটের মাধ্যমে তো দেখতে পেলে, ওই ওখান থেকে গ্রুপ থেকে পেয়ে যাবে। আর হচ্ছে ক্লাসের পরে একটু টাইম দিতে হবে, লাইভ হয়ে যাবে, তারপরে মোটামুটি 15-20 মিনিট পরে বা আধ ঘন্টা হতে পারে রেকর্ডিং সহ পিডিএফ, সেটা ওখান থেকে পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর টার্গেট যেটা একটা বলেছি, যে যার যেমনই মার্কস আছে না কেন, প্রিলির উপরে নাম্বার ডিপেন্ড করছে। তবে 60, 65, 70 স্কোর করা এমন কিছু কঠিন ব্যাপার নয়। এই স্ট্র্যাটেজি আমাদের টার্গেট রাখতে হবে। বাংলাতে 38-40 পাওয়া যাবে, যেখানে রিপোর্ট রাইটিং একটা অ্যাভারেজ ধরছি যে মোটামুটি 11-12। এটা সারাংশ লেখায় 10, বঙ্গানুবাদে 17 নম্বর, কারণ বঙ্গানুবাদ সহজই থাকে। ইংলিশ, এটা ইংলিশে, কারণ ইংলিশ অনেকেরই ভীতি থাকে, সেই কারণে একটু কম নম্বর রাখতে হবে, সেই জন্য 30-32 টার্গেট রেখেছি। এই 38-32 পেলে তো 70 হয়। বা যাদের স্কোর ভালো আছে বা যারা ক্যাটাগরির মধ্যে আছে, তাদের ক্ষেত্রে এতটা তুলতে হবে না। এটা আমি ম্যাক্সিমাম স্কোর বলছি, যে এত পেতে হবে এত পেতে হবে না। মানে একজন জেনারেল ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরি, যাদের নাম্বার একদম দোরগোড়ায় আছে, মানে হয়তো কাট অফ টেনে টেনে পাস করবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই ম্যাক্সিমাম নাম্বারটা তুলতে হবে। তো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে 10 নম্বর পাওয়া যাবে ইংরেজিতে, প্রেসি রাইটিং এর ক্ষেত্রে 9 নম্বর ধরছি, ট্রান্সলেশনের ক্ষেত্রে 14 নম্বর ধরছি। এবার পাস করার মূল মন্ত্র যে ফ্যাক্টর, সেটা হচ্ছে বেসিক জিনিস। বেশি স্ট্যান্ডার্ড লিখতে হবে এরকম নয়, সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে শিখতে হবে, টেন্স জানতে হবে, পার্টস অফ স্পিচকে জানতে হবে। অর্থাৎ সহজ সরল ভাবে একটা সেন্টেন্স লিখো যেন নির্ভুল হয়। মানে কঠিন দুর্বোধ্য লিখতে গিয়ে ভুল হয়ে গেলে সেন্টেন্স, তার থেকে তুমি লুসিড সিম্পল ভাষাতে লিখো, যেন বাক্যটা যেন সঠিক হয়। এই জন্য টেন্স, পার্টস অফ স্পিচ এগুলো আস্তে আস্তে শুরু হয়ে যাবে। যাদের অসুবিধা আছে সেই জায়গাগুলোকে ঠিক করে নেবে, সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে। সহজ সরল ভাষায় 6টা রাইটিং। আর একটা টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ কি, যে 60 মিনিটের মধ্যে 5 মিনিট 6 মিনিট বাদ দাও, অর্থাৎ প্রত্যেকটা রাইটিং লেখার জন্য 9 মিনিট করে সময়, 6 9 54 মিনিট। 54 মিনিটে ভেবে আবার তোমাকে লিখে আসতে হবে। এরকম করবে না, কেউ হয়তো ভাবলে যে আমি ভালো করে 4টে বা 5টা রাইটিং লিখবো, একটা ছেড়ে দেবো। ঠিক আছে, তার থেকে বরং 6টা অ্যাভারেজ মানে লিখে আসো, তাহলে বেশি ভালো হবে। সেই জন্য প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে হবে। এবার যারা এখনো পর্যন্ত শুরু করোনি, কিছু সিলেবাস জানো না কেমন ভাবে কি লিখতে হবে না লিখতে হবে, তাহলে তার মক টেস্ট দিলে হবে না। তা আগে প্রথমে মোটামুটি 1 মাস আগে রপ্ত করে নিতে হবে ব্যাপারগুলোকে, একটা রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয়, প্রেসি কিভাবে লিখতে হয়, ট্রান্সলেশন কোড করতে হয় কেমন করে, বেসিক জিনিসগুলো মোটামুটি জানার পর থেকে মক টেস্ট দেবে। আর যাদের হয়ে গেছে বা বেসিক জিনিস জানা আছে, তারা এখন থেকে দিয়ে দিতে পারো নিজেরা, কোনো অসুবিধা নেই। আর টু দা পয়েন্ট লেখা, ঠিক আছে, বেশি বাড়াবে না। অর্থাৎ কোশ্চেনে যা মেনশন করা থাকবে সেটুকুই লিখবে। ভোকাবুলারি স্টক বাড়ানো, কারণ হচ্ছে পিএসসির সাধারণত যে ট্রান্সলেশন গুলো দেওয়া থাকে বেঙ্গলি টু ইংলিশ, একটু কঠিন টাইপের থাকে। এর আগে একটা দিয়েছিল না, যে অবনী বাবু কি, একটা উশ্রির ধারে যাওয়ার কথা মনে পড়লেই, না ঘুরতে বেড়াতে যাওয়ার, গিরিডিতে বেড়াতে যাওয়ার কথা মনে পড়লেই উশ্রির ধারটাই মনে হয়, বা এরকম কিছু একটা ছিল। তো ওই সমস্ত যে জায়গাগুলো, টিন্স গুলোকে ব্যাপারটা বুঝতে হবে। যে আমি, মানে দেখবে কনফিউজ হয়ে যাবে, প্রেজেন্টে লিখবো নাকি পাস্টে লিখবো, তো এই যে একটা ব্যাপার, সেই সমস্ত জিনিসগুলোকে বুঝতে হবে। তাই একটা প্যারাগ্রাফ, এইগুলোই কঠিন। কারণ এসআই এর ক্ষেত্রে এখন অনলাইনের কি হয়েছে, এসআই এর ক্ষেত্রে অনলাইনে ট্রান্সলেশন, একটার সঙ্গে একটা কোনো লিঙ্ক নেই। কোনো একটা ভাগ্যচক্রে টেন্স ভুল হয়ে গেলে বাকিগুলো ঠিক করলে ঠিক হয়ে গেল। কিন্তু এখানে টেন্সটা যদি বুঝতে না পারো, টোটাল পুরো প্যারাগ্রাফটা, তাহলে সবটাই পুরো কাটা, মানে জিরো পাবে। এর আগের বারের যেমন রাইটিং এ প্রচুর জন পুরো ট্রান্সলেশনে জিরো পেয়েছে। রিপোর্ট রাইটিং এর টপিক,
আচ্ছা, রিপোর্ট রাইটিং এর টপিক তো আছে, এখানে বলবোই। তো এই হচ্ছে রিপোর্ট রাইটিং এর টপিক, তো বলবোই। আর ট্রান্সলেশন, ওই যে বললাম যে ট্রান্সলেশন কি করতে হবে। এক নম্বর হচ্ছে যেটা ওয়ান লাইনার ট্রান্সলেশন বা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার করা, সেইভাবে শিখতে হবে। আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ধরে ধরেও শিখতে হবে। আর প্যারাগ্রাফ, আমাকে সেই সব প্যারাগ্রাফ গুলো ধরতে হবে যেগুলো কোনো ছোট গল্প, শর্ট স্টোরি বা হচ্ছে কোনো নভেল, উপন্যাসের যেগুলো দেওয়া থাকে, এবং প্রিভিয়াস ইয়ারে বিশেষ করে ডব্লিউবিসিএস এসেছিল বা হচ্ছে মিসলেনিয়াস এসেছিল, এই সমস্ত জিনিসগুলোকে ফোকাস করতে হবে। প্রেসি রাইটিং, যেটা প্রেসি রাইটিং, এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস বলো, এটা কোনো পার্থক্য থাকে না আমার মনে হয়েছে। যে একটা ডব্লিউবিসিএস এরও যে স্ট্যান্ডার্ডের থাকে, একটা ক্লার্কশিপও সেরকমই দেয়, একটা মিসলেনিয়াসও সেই স্ট্যান্ডার্ডই হয়। খুব একটা যে হেরফের হয় এখানে, একটু কমা মানের দেয় এরকম নয়। মানে প্রেসি জিনিসটাই হচ্ছে ওরকমই। এর আগেবারে যে ইংলিশের প্রেসিটা দেওয়া ছিল, উদ্ধার করাটাই মুশকিল ছিল। তো সেই কারণের জন্য প্রেসি, বিশেষ করে এটা একটু বেশি কঠিন মানে শেখাটা, তাই এটার লেভেল প্রায় একই থাকবে। ও ট্রান্সলেশনের লেভেল বলতে পারে একই রকমই, শুধুমাত্র যেটা রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিংটা মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস এর থেকে অনেকটা ইজি থাকে। আর এখানে যে রিপোর্ট রাইটিংটা থাকবে কিরকম সেটা দেখো। যে যেমন আর্থকোয়েক নিয়ে আজকে লেখাবো, অর্থাৎ যেটাকে বলা হয় ডেইলি নিউজ পেপার। ঠিক আছে, ডেইলি নিউজ পেপার অর্থাৎ ছোটখাটো যে কোনো একটা ঘটনা, যে ঘটনাটা একদিনে শেষ হয়ে গেছে। বন্যা হলে হয়তো কয়েকদিন এফেক্ট থাকতে পারে, অর্থাৎ গুরুগম্ভীর কোনো টপিক নয়, বা দীর্ঘদিনের কোনো সমস্যা, সেই সমস্যা থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যাবে বা সমাজে বা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, সেরকম নয়। যেমন কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত, যেমন হচ্ছে আর্থকোয়েক, ভূমিকম্প নিয়ে। তারপরে স্টর্ম, কোনো একটা ঝড় হয়েছে সেই ব্যাপার নিয়ে। কোনো ট্রেন বা বাস বা কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে সেই নিয়ে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হতে পারে, যেমন এনভায়রনমেন্টাল ইস্যুস হয়েছে, পরিবেশ দূষণ নিয়ে বলা হলো, বা সাউন্ড পলিউশন, শব্দ দূষণ নিয়ে, বা প্লাস্টিক ব্যাগ, নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, গার্বেজ ক্লিনিং অপারেশন, এইরকম টাইপের কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে ফ্লাড, যেমন এবারের জন্য ফ্লাডও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, বিশেষ করে মালদাতে যে ফ্লাড হয়েছিল, বন্যা হয়েছিল, সেটা নিয়ে। 6 নম্বর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক, সুন্দরবনে প্রায় রয়্যাল বেঙ্গল টাইগার লোকালে ঢুকে পড়ে, এই ব্যাপার নিয়ে। জিনাত টাইগার ক্যাচিং, এটাও বলেছি যে এটাও ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এটা আহ, সম্ভবত উড়িষ্যা থেকে মনে হয় পালিয়ে এসেছিল, দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরা পড়েছিল, এটা নিয়ে অনেক হয়েছিল। করোনা অ্যাটাক, আবার নতুন করে করোনা আসছে। তো এর আগের বারে তো পুরো সমস্ত রাইটিংয়েই করোনা নিয়েছিল, বাংলা ইংরেজি দুটোতেই। আবার পরবর্তীকালে যে পরীক্ষা হয়েছিল সেখানেও করোনাকে নিয়েই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে টপিকগুলো দেওয়া ছিল। মানে কারেন্ট টপিক যেগুলো থাকে সেইগুলোর উপরে বেশি প্রভাব বিস্তার করে। এবার এখানে সোশ্যাল মিডিয়া বা মোবাইল ইন্টারনেট 9 নম্বর টপিকে যেগুলো দিয়ে রেখেছি, এইগুলো আশা করি আসবে না। তার কারণ এই ধরনের জিনিস, সোশ্যাল মিডিয়া বলো বা মোবাইল ইন্টারনেট, তারপর হয়তো গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট, এরকম টাইপের জিনিসগুলো কি, এগুলো একটা এসে টাইপ বা হচ্ছে এডিটোরিয়াল টাইপ লেখা। এরকম নয় যে কালকে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং হয়েছে, কি প্রভাব বিস্তার করে হয়েছে, যে আজকে লিখছো তার উপরে বেস করে, তা তো নয়। ওই টপিক গুলোকে বলে একটা এসে টাইপ, মানে একটা প্রবন্ধ লেখার মতো বা এডিটোরিয়াল টাইপ, যেগুলো সাধারণত গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাগুলোতেই আসে, হয়তো এসআই বা মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, ওই রকম লেভেলের পরীক্ষাগুলোতে আসে। তাও বেশ কিছু জিনিস আমরা করে রাখবো, কারণ বর্তমানে ধরো অনলাইন এডুকেশন বা ইন্টারনেট, মোবাইল, সোশ্যাল মিডিয়া, এগুলো তো প্রায় সবাই ওতপ্রোতভাবে জড়িত আছে। তো যদি দেয় বলে তাও করে রাখবো। কিন্তু এই যে আটটা, আটটা তো টপিক নয়, এখানে যেমন অ্যাওয়ারনেস ক্যাম্পেনে অনেকগুলো ঢুকে আছে। এখানে যেমন ট্রেন, বাস, রোড বা হয়তো বোট ক্যাপসাইজ, কোনো নৌকা টোকা উল্টে যা, এরকম কিছু ঢুকে আছে। মানে এই যে টপিক কটা দিয়েছি, মানে যে এই টপিকের মধ্যে সীমাবদ্ধ নয়, আরো অনেক কিছু পরে অ্যাড হতে পারে, তবে একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম। এই ধরনের যে টপিক, এই ধরনের টপিকের মধ্যে থাকবে। ফায়ার অ্যাক্সিডেন্টটা লিখিনি, কারণ ফায়ারটা অলরেডি এর আগের বছরে পড়ে গিয়েছিল, সেই জন্য আর দিইনি ফায়ারটা। তো এইরকম ধরনের টপিক বাংলা এবং ইংরেজি বোধ তোমাকে করতে হবে, এবং প্রত্যেকটা টপিক থেকে একটা করে মুখস্থ করে রাখতে হবে। যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রেনটা, হ্যাঁ ট্রেন যেমন দিয়েছি, ট্রেন যেমন অনেকগুলো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট, এইদিকে যে কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট প্রায় হয়েছে। তো যে কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, যে কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট, একটা ফ্লাড, একটা সাইক্লোন, একটা আর্থকোয়েক, এইগুলোকে কি করতে হবে, একটা মডেল তোমাকে মুখস্থ করে নিতে হবে। দিয়ে এবার পরীক্ষার সময় হয়তো পার্ট, যে টপিকটা দিল তোমাকে, কিন্তু ওই মুখস্থ করেছে বলে সেটাই লিখলে হবে না। দেখা গেল যে সেখানে পয়েন্ট দিয়ে দিয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, যতটুকু জানতে চাইবে সেখানে আমি কি করব, ততটুকুই দেবো তখন। সেই জন্য আগে প্রথমে যেটা দরকার হবে, প্রত্যেকটা টপিক
কে আগে একটা একটা করে ফরম্যাট মুখস্থ কর। তাহলে রুলস অফ রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং এর রুলস কি হবে? বাংলা ইংরেজি বোথ একই, ঠিক আছে, সব ক্ষেত্রে নিয়ম, কিন্তু ইংরেজিতেই লিখেছি। যে গিভ এ কন্টেক্সচুয়াল টাইটেল, কন্টেক্সচুয়াল মানে হচ্ছে কি, যে প্রাসঙ্গিক। কন্টেক্সচুয়াল এর বাংলা মানে কি হচ্ছে, যে প্রাসঙ্গিক। যে যে টপিকের উপর তুমি লিখছো সেই টপিকের উপরে কি করতে হবে, একটা প্রাসঙ্গিক তোমাকে শিরোনাম দিতে হবে। এবার ধরো এমনি যে নিউজ পেপার হয়, সেই নিউজ পেপার গুলোতে কি হয়, একটু চমকপ্রদ করার জন্য অতিরঞ্জিত করে লেখা হয়। কম্পিটিটিভ লাইনের পরীক্ষার ক্ষেত্রে ওরকম চমকপ্রদ করে লিখবে না, মানে যে টপিক দিয়েছে সেই টপিকটাই যেন থাকে, সেটাকেই সাদামাটা ভাবে লিখবে। প্লেস অ্যান্ড ডেট, তারপর হচ্ছে নিচে তোমাকে জায়গার নাম লিখতে হবে, তারিখ দিতে হবে। ডেসক্রাইব এন্টায়ার দ্য ফ্যাক্ট ইন ফার্স্ট প্যারাগ্রাফ ব্রিফলি, অর্থাৎ প্রথম যে অনুচ্ছেদ হবে সেই প্রথম অনুচ্ছেদে তোমাকে পুরো মানে পুরো যেটা ফ্যাক্টটা, মানে যে বিষয়বস্তুটা সেটা বর্ণনা করতে হবে। মানে একজন রিডার, একজন পাঠক যেন প্রথম অনুচ্ছেদটা পড়ে বুঝতে পারে, বা পুরো ঘটনাটা সম্পর্কে একটা আইডিয়া সে পেয়ে যায়, যে কোথায় হয়েছে, কি ব্যাপার, সেটা সম্পর্কে যেন একটা আইডিয়া পেয়ে যায়। ইন সেকেন্ড প্যারাগ্রাফ রাইট ডাউন দ্য ডিটেলস অফ দ্য টপিক, সেকেন্ড প্যারাগ্রাফ দ্বিতীয় অনুচ্ছেদে কি করতে হবে, সেই অনুচ্ছেদটার যে বিস্তারিত সেইগুলো বর্ণনা করতে হবে। ইন দ্য থার্ড প্যারাগ্রাফ, অর্থাৎ এরপরে তুমি বলো যে কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কতজন, যদি কোনো দুর্ঘটনামূলক হয় কতজন মারা গিয়েছিল, বা কতজন আহত হয়েছে, ভর্তি করা করা হয়েছে কোথায়, কোন টিম পৌঁছেছিল, কারা কি হয়েছিল, তারপরে তখন লিখো। ইন থার্ড প্যারাগ্রাফ প্রিকশন আর মেজার টেকেন শুড বি গিভেন, থার্ড প্যারাগ্রাফে সাধারণত কি হয়, যে কোনো একটা অ্যাক্সিডেন্টাল কেসের ক্ষেত্রে এর পরের কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল, কি হলো, সেই জিনিসটা দিতে হবে। বা এমনি ধরো যদি যেমন এসে টাইপের যেগুলো হয়, হয়তো গ্লোবাল ওয়ার্মিং বা কোনো পরিবেশ দূষণ সংক্রান্ত দিচ্ছে, তাহলে এর প্রতিকার কি হবে, কিভাবে এটাকে ট্যাকেল করা যাবে, নিয়ন্ত্রণে আনা যাবে, সেইটা দিতে হবে। শোনা হচ্ছে ওয়ার্ড লিমিট, ওয়ার্ড লিমিট ক্লাসিক প্রিভিয়াস ইয়ারে কোনো কিছু মেনশন করেনি, কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে মেনশন করেনি। তবে 120, 30টা, 100টা ওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে এনাফ। কারণ যে পয়েন্ট দেওয়া থেকে সেই পয়েন্টের মধ্যে লিখলে পরে এই ইংরেজিতে 100, 120টা এরকমই হওয়ার কথা, ঠিক আছে। তার বেশি লিখলে হয়তো টাইমও পাওয়া যাবে না, বা লেখার দরকারও নেই। কারণ এমনিতেও একটা টিচারকে যখন খাতা দেখতে দেওয়া হয় না, ধরো যে দেখবে ইংরেজিটা টোটালটা দেখবে, তো প্রচুর গাদা গাদা খাতা জমা পড়ে, তো ওরা এরকম হয়তো ভাববে না যে আমি বেশি লিখলেই বেশি নম্বর পাবো, এটা একদম মাথা থেকে উড়িয়ে দেবে। তার কারণ একজন টিচার, অতগুলো খাতার চাপ থাকে, তারা বেশি পড়তে চায় না, এটুকু প্রথমে মাথায় মনে রাখবে, যে বেশি তারা পড়তে চায় না। যে তুমি ভাবছো আমি প্রচুর বেশি লিখবো, বেশি নাম্বার পাবো, হবে না। তাই মেন জিনিসটাকে, মানে প্রথমেই ওরা দেখে বোঝা যায়, একটা লেখা দেখে বোঝা যায় যে প্রথম 2-3 লাইন যে কি আছে এর মধ্যে, বা কি এই ক্যান্ডিডেটের মধ্যে কি কোয়ালিফিকেশন আছে, কেমন ভাবে কি লিখবে। তাই বেশি লিখবো এটা মাথাতে একদমই আনবে। আনসার মাস্ট বি লুসিড, সিম্পল, জাস্ট অ্যাকর্ডিং টু দ্য গিভেন পয়েন্টস অফ কোশ্চেন্স, অর্থাৎ উত্তর কি হবে, যে লুসিড, স্বচ্ছ হবে, সরল হবে, জাস্ট অ্যাকর্ডিং টু দ্য গিভেন পয়েন্টস অফ কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনের যে পয়েন্ট দেওয়া থাকবে, সংখ্যা দেওয়া থাকবে, সেই অনুযায়ী লিখবে, এক্সট্রা লিখবে না। কিন্তু আমি এই জায়গাতে 2-1টা পয়েন্ট বাড়তি লিখেছি, কেন সেটা আমি বলবো। যে ধরো কোনো পরীক্ষাতে দেখা গেলো এই পয়েন্টটা দেয়নি, অন্য কিছু পয়েন্ট অ্যাড করে দিয়েছে, সেই জন্য আমি ঘিরে দেবো যে এই পয়েন্টটা আমি এক্সট্রা লিখেছি। তার কারণ যদি ওটা পয়েন্টের মধ্যে মেনশন করতো, তাহলে ওটা তোমাকে লিখতে হতো বলে বলে দেবো। যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট অ্যান আর্থকোয়েক ইন টোকিও ইউজিং ফলোইং পয়েন্টস উইদিন 100 to 150 ওয়ার্ডস, মানে এই রিপোর্ট আর্থকোয়েক ইন টোকিও, অর্থাৎ টোকিওতে যে আর্থকোয়েক হয়েছিল সেটাকে লিখতে হবে 100 থেকে 150টা শব্দের মধ্যে। কিন্তু বললাম যে প্রিভিয়াস ইয়ারে পিএসসি মেনশন করেনি কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তবে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট হয় 150, একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট হয় 150, যেটা ডব্লিউবিসিএসও বলে। এবং এমনিতেও হচ্ছে মাধ্যমিকের যে সিলেবাস আছে, মাধ্যমিকের বইয়ে সেখানেও লেখা আছে নিয়মে, যে রিপোর্ট রাইটিং এর স্ট্যান্ডার্ড লিমিট 150টা। তবে এখানে যেহেতু সময় কম, মার্কসও কম থাকবে, সেই জন্য 120, 30টা বা 100টার মধ্যে লিখলে এনাফ, ঠিক আছে। কিন্তু আবার এসআই যেমন ওরা বাংলা রিপোর্ট রাইটিং এ দেয় 30 নম্বর একটা রিপোর্ট রাইটিং এ, ওখানে যেমন 200টা শব্দ। তাই যে এর কত ওয়ার্ডের মধ্যে কি, সেটা কোশ্চেনে মেনশন থাকলে করবে, আদারওয়াইজ যেটা বললাম পয়েন্ট যেমন থাকবে সেই পয়েন্টের উপরে লিখবে। তো আমার এটাই মাথায় মনে রাখতে হবে, বেশি বেশি লিখলেই বেশি নাম্বার পাবে। সাজিয়ে গুছিয়ে ছোট্ট করে লিখতে হবে আসল কথাটা।
পয়েন্ট দিয়ে দিয়েছে প্লেস টোকিও, আইএসটি মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 10:28 AM, 5 মে 2022, 5.5 ম্যাগনিটিউড ইন রিক্টার্স। মার্সেলি স্কেল হচ্ছে টোকিও, টোকিওতে হচ্ছে 3, গুনমাতে হচ্ছে 5, এপি সেন্টার হচ্ছে ইবারকি প্রেফেকচার, নো নিউজ অফ ডেথ, বুলেট ট্রেন সাসপেন্ডেড। এই হচ্ছে পয়েন্ট দেওয়া আছে। তো বেসিক কিছু নলেজও হওয়া দরকার, যেমন কোনো একটা আর্থকোয়েক ভূমিকম্প হলে তার এপিসেন্টার থেকে আর একটা হচ্ছে হাইপোসেন্টার থাকে। তো যদি এখানে শুধু এপিসেন্টারটাই বলা আছে, তো এই এপিসেন্টার এই জিনিসটা থাকে, আর একটা হচ্ছে রিক্টার স্কেল, অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা মাপার যে যন্ত্র সেটা হচ্ছে রিক্টার স্কেল। তো রিক্টার স্কেলে ম্যাগনিটিউড যেটা মান সেটা হচ্ছে 5.5। এটা সাধারণত যখন 8 বা 8+ হয়ে যায় সেটা আরো ডেডলি হয়ে যায়, মারাত্মক হয়ে যায়। আর মোটামুটি 6 পর্যন্ত, 6.5 7 পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতি হয় না। ঠিক আছে, 8 বা 8+ হয়ে গেলে তারপরে সেটা মারাত্মক ধারণ করে। আর মার্সেলি, যেটা মার্সেলি হচ্ছে ইন্টেন্সিটি অফ শেকিং, অর্থাৎ যে ঝাঁকুনি, অর্থাৎ তীব্রতাটা কেমন হয়েছে, মানে ইন্টেন্সিটিটা কেমন ছিল, সেই ইন্টেন্সিটি মাপা হয় মার্সেলি স্কেলে। তো সেটা টোকিওতে ছিল 3 আর গুনমাতে ছিল 5। মানে এটা জায়গার নাম, এগুলো প্লেসের নাম। ঠিক আছে, টোকিও, তারপরে যে গুনমা, এই পয়েন্ট তোমাকে দিয়েছে। এবার তোমাকে লিখতে হবে। তাকে প্রথমে বাংলাটা আলোচনা করে নিই, যে টোকিওতে বিধ্বংসী ভূমিকম্প, টোকিওতে বিধ্বংসী ভূমিকম্প, বা হাইফেন দিয়ে হতাহতের খবর নেই সেটা লিখে যেতে পারো। বা যদি দেখা যায় যে এইরকম ধরনের কোনো দুর্ঘটনাতে হয়তো মৃত্যুর কথা বলছে, তাহলে সেটা লিখে দিতে হবে, যে যদি বলা হয় মৃত্যু হয়েছে তাহলে হয়তো মৃত 5। ঠিক আছে, এটা এরকম ভাবে লিখবে। আর যদি না হয় তাহলে দরকার নেই, কিছু লিখতে হবে না। কিন্তু যদি দেখো যে কোনো কোশ্চেনে এরকম বলা আছে, হয়তো বন্যাতে হোক বা ভূমিকম্পে হোক বা কোনো দুর্ঘটনায় হোক মারা গিয়েছে, তাহলে সেটা টাইটেলে লিখে দেবে যে এতজন মৃত। তারপরে নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা, এগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ সংবাদদাতা লেখাটাই ঠিক আছে, কারণ এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, সেটা আমাদের ভারতীয়দের পাবলিশ হচ্ছে। বায়ে স্টাফ রিপোর্টার কি, বায়ে স্টাফ রিপোর্টার বা নিজস্ব সংবাদদাতা মানে ধরো আনন্দবাজারে আসছে, মানে সেই তারই কোনো স্টাফ বা তার মাধ্যমে খবর পেয়েছে, তারা এনেছে, সেইটা লেখা দেবে। আর স্পেশাল করেসপন্ডেন্ট থাকে বা বিশেষ সংবাদদাতা, হয়তো তারা অন্য কোনো সূত্র মারফত সেইভাবে খবর পেয়েছে। তো জায়গাটার নাম হচ্ছে টোকিও, তারপর হচ্ছে জায়গার নাম দিতে হবে যেখানে হয়েছে টোকিও। 6 মে 2022। কি হয়েছে, যে গতকাল ভারতীয় সময় সকাল 10টা 28 মিনিটে টোকিও শহরে রিক্টার স্কেলে 5.5 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প প্রবল ক্ষয়ক্ষতি ঘটালো, যদিও ভূতত্ত্ববিদ আগাম অনুমান করেছিল এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই যে এই জিনিসগুলো, কিছু জিনিস তোমাকে নিজে থেকে লিখতে হবে। মানে শুধু ওরা তো মান বলে দিয়েছে, কটার সময় সেটা বলে দিয়েছে, যে গতকাল ভারতীয় সময় সকাল 10টা 28 মিনিটে টোকিও শহরে রিক্টার স্কেলে 5.5 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প প্রবল ক্ষয়ক্ষতি ঘটালো, যদিও ভূতত্ত্ববিদ আগাম অনুমান করেছিল এবং যথাযথ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এই যে জিনিসটা, এটা তুমি কোনো বন্যা হোক সেই সংক্রান্ত লিখতে পারো, কোনো স্টর্ম সাইক্লোন সেই জায়গাতেও লিখতে পারো। কারণ আগেকার দিনে অতটা জানা যেত না, কিন্তু বর্তমানে এখন আবহাওয়াবিদ বা এই সমস্ত যে দপ্তর, সেইগুলো বেশ কঠোর হয়ে গেছে, মানে তারা আগে থেকেই সবকিছু পর্যবেক্ষণ করে, যে কি হতে চলেছে না হতে চলেছে, পূর্বাভাস পাওয়া যায়। ঠিক আছে, সেই জন্য সতর্ক করে। তো সেই জন্য এরকম একটা পয়েন্ট লিখেছে, যে ভূমিকম্পের প্রধান কেন্দ্রবিন্দু ছিল ইবারকি প্রেফেকচারের দক্ষিণাংশ এবং তার পার্শ্ববর্তী এলাকা। মার্শাল স্কেলে সর্বোচ্চ মাত্রা টোকিওতে ছিল 3 এবং গুনমাতে ছিল 5। ভূতত্ত্ববিদ এবং অন্যান্য বিজ্ঞানীরা কয়েক দশক ধরেই জাপানকে মারাত্মক ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে সতর্ক করেছে, বিশেষত এর ভূতাত্ত্বিক গঠন, নগরায়ন, স্থাপত্য এবং টেকটনিক পাতের চাপের কারণে। এবার দেখবে যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে একটা পয়েন্ট থাকে কজ। ঠিক আছে, ধরো ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, কজ কি, হয়তো রং সিগন্যালের কারণের জন্য। একটা বাস অ্যাক্সিডেন্ট হলো, কি হলো, যে দেখা গেলো নিয়ন্ত্রণ হারিয়ে হোক বা ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা মেরেছে। একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হলে কোনো একটা কজ, হয়তো বলা হলো যে শর্ট সার্কিটের কারণের জন্য, বা তোমার এসি এয়ার কন্ডিশনিং থেকে হয়তো শর্ট সার্কিট ছড়িয়েছে। যদি বন্যা হয় তাহলে বন্যা, যে হয়তো মৌসুমী বায়ুর কারণের জন্য, ভারী বর্ষণের কারণের জন্য, এরকম যে কোনো জিনিসের একটা কজ আছে, মানে কারণ আছে।
তো সেইরকমই এখানে হয়তো পয়েন্টটা ছিল কিনা আমি মিস করে গেছি, মানে পয়েন্টে তো দেওয়াটা উচিত ছিল, মানে দেওয়া থাকে সাধারণত, বা না দেওয়া থাকলে ওটা একটু লেখা হয়েছে যে কারণটা কি। তো এমনিতেও জাপান হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা, নেপাল বা তারপরে যে জাপান, এগুলো সব ভূমিকম্প প্রবণ এলাকা, মানে এখানে প্রায় ভূমিকম্প হয়। তো এটা কি, যে যারা বিজ্ঞানী আছে বা ইয়ে আছে, তারা কয়েক দশক ধরে সতর্ক করেছে এর যে ভূতাত্ত্বিক গঠন, তারপরে নগরায়ন, স্থাপত্য, আরবানাইজেশনের কারণের জন্য স্থাপত্য, এবং যে টেকটনিক পাত সেই চাপের কারণের জন্য, এমনিতেও যে কসগুলো হয় সেই কসের মধ্যে দু একটা দিয়ে দিলেই হলো, একই ব্যাপার। তার এবার লাস্ট প্যারাগ্রাফে কি হলো, যে কেমন কি হয়েছে বা কি সেইগুলো লিখতে হবে। যে মৃত্যুর কোনো খবরাখবর পাওয়া যায়নি, তবে বেশ কিছু ঘরবাড়ি, দোকান, তারপরে গাছপালা উপড়ে গেছে, এবং রেল লাইন ভাঙার কারণে বুলেট ট্রেন পরিষেবা বন্ধ আছে, যথাযথ তদন্ত চলছে। একটা লাইন লিখে দিতে পারো যে পুরোপুরি নর্মাল অবস্থায় ফিরতে বেশ কয়েকদিন সময় লেগে যাবে। ঠিক আছে, এরকম একটা কিছু লাইনও পরবর্তীকালে লিখে দেওয়া যেতে পারে, অ্যাড করা যেতে পারে। তো এই হচ্ছে বাংলা। এবার ধরো দেখা গেল যে তোমাকে কোশ্চেনে বললো, কিছু বললো না, মানে কোশ্চেনে তোমার কোথায় হয়েছে, কি ব্যাপার, কিছু বললো না, তাহলে সেই জায়গাতে তোমাকে কি লিখতে হবে, একটা কাল্পনিক নাম বা এক্স ওয়াই জেড এ ক খ বা সেই জিনিসও লিখতে পারো, বা এরকম করে পার্টিকুলার কোনো লোকেশন দিয়ে বা সেই জায়গা দিয়েও লিখতে পারো। শুধুমাত্র যে জিনিসটা করবে না সেটা হচ্ছে নিজের নাম পরিচয়, হয়তো জায়গার বা প্লেসের জায়গাতে, বা যেখানে হয়তো রিপোর্ট রাইটিং অনেক জায়গাতে কি থাকে, যে রিপোর্ট রাইটিংটা লিখে সে তার নিজের নাম লিখে, তো এই জায়গাতে সে নিজের নাম লিখে দিও না। বা তোমার হয়তো পার্টিকুলার কোনো জায়গার নাম, জেলার নাম, ঠিক আছে, সেইভাবে লিখবে না, শুধু এইটুকু মনে রাখবে। বাকি তো যদি কোশ্চেনে তোমার কিছু না বলা থাকে কোন জায়গায় হয়েছে না হয়েছে, তো এরকম ধরনের নিয়ে লিখে দিতে পারো। ধরো অগ্নিকাণ্ড নিয়ে দিলে, যে কলকাতায় যে অগ্নিকাণ্ড হয়েছে সেইভাবে তুলে দিলে কোনো অসুবিধা নেই। শুধু নিজের যে আইডেন্টিটি, সেই নিজের আইডেন্টিটা ডিসক্লোজ করবে না, এটাই হচ্ছে ব্যাপার। ইয়ে তোমাকে এই কোশ্চেনে যে টোকিও বলে এরকম বলে দিয়েছি, হয়তো কোশ্চেনে বললো না যে একটা যে কোনো ভূমিকম্প, বললো একটি ভূমিকম্প বিষয় নিয়ে প্রতিবেদন লিখুন, তাই বলে দিলে শুধু, আর কিছু বললো না। তাহলে সেই ক্ষেত্রে এই যেটা বলেছি তুমি, এই টোকিও লিখতে পারো, নেপালের বা কোনো একটা জিনিস নিয়ে লিখে যেতে পারো। এই মন গড়া যে জিনিসটা কটার সময় ঘটেছে সেটা তুমি তোমার মতো লিখবে। যে সত্যি কোনো একটা ঘটনা ঘটেছে দিয়ে লিখতে হবে তার মানে না। তবে এই জায়গাতে হ্যাঁ, যে টোকিও আমি লিখেছি সেই টোকিওর নাম দিতে পারো, নেপাল বলে নেপালের নাম দিতে পারো, ভারতে কোনো হয়তো ঘটেছিল সেই হিসাবে কোনো জায়গায় সেটাও দিতে পারো, লিখতে পারো। তবে ওই বারবার শুধু ধরো কোনো জায়গাতে ধরো কোয়া বা কিছু নির্দেশ করছো, ঠিক আছে, কোয়া জেলায় বা কোয়া দেশে, শুনতে কেমন লাগে, ওরকম করবে না। মানে যেটা লেখা থাকে যে কোনো জায়গায় যে পার্টিকুলার নাম বা নিজের নাম, ওটা হচ্ছে নিজের নাম বা হচ্ছে প্লেস, সেই জায়গাটা শুধু মানে বলবে না, আইডেন্টিটি দেবে না, এটাই। তাহলে চলো এবার ইংরেজিটা আমরা লিখবো, যে টোকিওতে বিধ্বংসী ভূমিকম্প, তাই ছিল তাই তো, যে টোকিওতে বিধ্বংসী ভূমিকম্প। তাহলে কি হচ্ছে, যে ডিভাস্টেটিং আর্থকোয়েক। আর ফার্স্ট টাইটেলের যে প্রথমটা হবে সেই ফার্স্ট লেটার গুলোকে ক্যাপিটালে লিখবে, যে ডিভাস্টেটিং আর্থকোয়েক, ডিভাস্টেটিং আর্থকোয়েক স্ট্রাইকস টোকিও। হ্যাঁ, ইন টোকিও লিখতে পারো, বা স্ট্রাইকস টোকিও। স্ট্রাইক মানে হচ্ছে আঘাত আনা, স্ট্রাইক করা, সেই হচ্ছে স্ট্রাইক। বাই এ স্টাফ রিপোর্টার বা স্পেশাল করেসপন্ডেন্ট দিতে পারো। তারপরে জায়গার নামে এখানে টোকিওতে হয়েছে, টোকিও, 6 মে, May 6, 2022। এবার এটাই, যে ধরো দেখা গেল যে তোমাকে কোশ্চেনে বললো না কোথায় হয়েছে, কোনো কবে হয়েছে, কিছুই ডেট দিল না, শুধু বলে একটা ভূমিকম্প নিয়ে লিখুন, তখন তুমি এই জায়গাটার পরিবর্তে যে তুমি কি পরীক্ষা যেদিনকে দিচ্ছ সেদিনকে লিখতে হবে এমন ব্যাপার নেই। তুমি কোনো রকম কোনো আগের পিছনের কোনো একটা ডেট দিয়ে দিতে পারো, দিয়েও লিখতে পারো ওই জায়গায়। তবে
যদি কোশ্চেনে দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে টাইমের ব্যাপারটা দেখবে, কারণ এখানে ভারতীয় সময় সকাল 10টা 28 হয়েছে, তাহলে সেই দিনকে তো আর পাবলিশ হবে না। যদি এখানে ধরো 5ই মে আমাদের দেওয়া আছে যে 5ই মে ঘটেছিল, 5ই মে সকাল 10টায় হয়েছে, তার মানে কি সেই দিনকে তো আর হলো না, সেই দিনকের খবরটা পরের দিনকে পাবলিশ হবে, মানে 6 তারিখের ডেট দিতে হবে। বাট হ্যাঁ, ওই ব্যাপারটা দেখে রাখবে, ধরো দেখা গেল যে কোনো জায়গাতে কোশ্চেনে টাইম মেনশন নেই বা কিছু বলা নেই, তুমি নিজের মতো করে লিখছো, তখন তাহলে এটা দেখবে তুমি যে ডেট দেবে তাহলে তার একদিন আগে তোমাকে ঘটনাটা হয়েছে সেরকম ভাবে তাহলে বলতে হবে। তাহলে গতকাল ভারতীয় সময় সকাল 10টা 28 মিনিটে টোকিও শহরে রিক্টার স্কেলে 5.5 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প প্রবল ক্ষয়ক্ষতি ঘটালো। তাহলে আমাদের সাবজেক্ট কোনটা, সেটা হচ্ছে একটি বিধ্বংসী ভূমিকম্প। একটি বিধ্বংসী ভূমিকম্প মানে ডিভাস্টেটিং ডিভাস্টেটিং আর্থকোয়েক। একটি বিধ্বংসী ভূমিকম্প সাবজেক্ট, যে ডিভাস্টেটিং আর্থকোয়েক কত মাত্রার, সেটা হচ্ছে 5.5 মাত্রার। তাহলে ম্যাগনিটিউড অফ উইথ এ ম্যাগনিটিউড অফ 5.5 অন রিক্টার স্কেল যেহেতু রিক্টার স্কেল, মার্সেলি স্কেল, এগুলো একটা স্কেলের নাম, তো এগুলো 5টা ক্যাপিটাল দেবে, 8টা ক্যাপিটাল। যে ডিভাস্টেটিং আর্থকোয়েক উইথ এ ম্যাগনিটিউড অফ 5.5 অন রিক্টার স্কেল, অর্থাৎ রিক্টার স্কেলে 5.5 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প। এতক্ষণ ধরে যেটা লিখলাম সেটা কিন্তু সাবজেক্ট হলো, এতক্ষণ ধরে যেটুকু লিখলাম সেটা হচ্ছে সাবজেক্ট হলো। এবার ভার্ব, যে টোকিও শহরে কি হয়েছে গতকাল ভূমিকম্প, মানে বাংলাতে কি হয়েছে আঘাত হেনেছিল এরকম নেই, কিন্তু দিতে হবে ইংরেজিতে, সেটা হচ্ছে স্ট্রাক, মানে আঘাত করে স্ট্রাক। স্ট্রাইক থেকে হচ্ছে সিম্পল পাস্টে জাস্ট কি হচ্ছে স্ট্রাক। যে অন দা, যদি এখানে শুধু টোকিও শহর লিখেছি বাংলাটাই, ইংরেজিতে লিখছি যে অন দা লার্জ